আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবরোধ প্রত্যাহার করাই স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। ১৪৪ ধারা থাকলেও চলছে দূরপাল্লার বাস, খুলছে দোকানপাট। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই, বরিশালে আইন উপদেষ্টা আসিফ নজরুল। খুলনার দৌলতপুরে এক যুবককে গুলি করে হত্যা। রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে দুজনের মৃত্যু, একজন নিখোঁজ। এবং দুর্গোৎসবের আজ মহানবমী। দেবীর বিদায় ঘণ্টা শুরু, কাল প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে 4 দিনের শারদীয় উৎসব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। সকাল থেকেই অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল করছে, তবে শহরতলির যানবাহন চলাচল সীমিত। 4 দিন পর শহরের দোকানপাট খুলছে। স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকেছিল জুম ছাত্র জনতা নামে একটি সংগঠন। গতরাতে সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতেই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল আছে। অবরোধ স্থগিত হলেই এখনও জনমনে আতঙ্ক রয়েছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি ও গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। এদিকে বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। 5 দিন পর দোকান খোলা হয়েছে, তারপরেও এখন কোনো ধরনের লোকজনের নেই। আবার এমনিতে ব্যবসায়ী অনেক কিছু নষ্ট হয়েছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে। তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাইতে পারতেছি। এখন যেহেতু হরতাল নাই, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আমরা গরিব মানুষ, আমরা তো শান্তি চাই, সবাই যেন মিলেমিশে থাকতে চাই। অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে। বিশেষ করে গাড়ি ঘোড়া চলমান আছে। এই নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন। এবং যেহেতু অবরোধ নেই, সেটা ১৪৪ ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই, বরং দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বরিশাল শহরের শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে এই কথা বলেন তিনি। পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো। যত বাধাই আসুক, ডক্টর ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে, আর এই উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতি বর্তমান সরকারের বৈধতা দিয়েছে। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ ও ঝিনাইদহ ডায়াবেটিস সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথ এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে
বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে, এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় তানভীর হাসান শুভ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। থাই জানালার ফাঁক দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে তানভীর তার নিজ বাড়িতে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 3:30টার দিকে পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে রক্তাক্ত অবস্থায় শুভকে দেখতে পায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। একটি ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন তানভীর। রাঙ্গামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝোড়ো বাতাসে নৌকা ডুবে মারা গেছেন 2 জন, আরও একজন নিখোঁজ রয়েছে। গতরাতে লংগদু উপজেলার গুলশাখালী থেকে নৌকায় নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। নিখোঁজ মা ও ছেলেকে উদ্ধারে কাজ করছে স্থানীয়রা। তারা জানায়, সন্ধ্যায় এফআইডিসি এলাকার 5 জন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝোড়ো হাওয়ায় তাদের নৌকা ডুবে যায়। নৌকায় 1 জন পুরুষ ও 2 জন মহিলা ও 2টি শিশু ছিল। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহানবমীর সকল আনুষ্ঠানিকতা শেষে কাল দশমীতে কৈলাসে অর্থাৎ স্বামীর বাড়ি ফিরে যাবেন দেবী দুর্গা। দেয়া হবে বিসর্জন। নারায়ণগঞ্জে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নবমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধি পূজার মাধ্যমে যা অষ্টমীর শেষে নবমীর প্রথম সকালে দেবী চামুণ্ডার পূজা করা হয় এবং 108টি মাটির প্রদীপ ও 108টি পদ্ম ফুল নিবেদন করা হয় দুর্গা প্রতিমার কাছে। নারায়ণগঞ্জ শহরের 47 দুর্গাপূজা মণ্ডপের পাশাপাশি শহরের বাইরের প্রত্যন্ত অঞ্চলেও চলছে সার্বজনীন পূজার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক আয়োজনে পুজোর উৎসব। এ উপলক্ষে রাজশাহী মহানগরীর পূজা মণ্ডপগুলোতে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা অনুষ্ঠিত হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীলপদ্মে পূজা অনুষ্ঠিত হয় দেবী দুর্গার। রাজশাহী মহানগর ও জেলায় মোট 470টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বগুড়ায় সকালে শহরের দত্তবাড়ি দেবসেবা ট্রাস্টি বোর্ড মন্দিরে নবমী পূজা অনুষ্ঠিত হয়। পূজায় 108টি বেলপাতা, আম কাঠ, ঘি ও 108টি পদ্ম নিবেদন করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ঝালকাঠি শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিনে জেলার 155টি মণ্ডপে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শকনাদ। উচ্চারিত হচ্ছে পুরোহিতদের মন্ত্র। ঝালকাঠি শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার ও সাবেক এমপি ইশরাত সুলতানা ইলেন ভুট্টো সহ বিএনপি নেতারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম সহ অন্যান্য নেতারা। এ সময় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব ধর্মের মানুষ যেন নিরাপদে উৎসব পালন করতে পারে, সেজন্য বিএনপি সব সময় পাশে থাকবে বলে জানান তারা। বরাবরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে উৎসব মুখর পরিবেশে শেরপুরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। অনেকগুলো মন্দির, পূজা মণ্ডপ ও মসজিদের দূরত্ব খুব কাছাকাছি হলেও সময় মতো নামাজ আদায় ও পূজা অর্চনা চলছে। এর মধ্যে শহরের ঘোষপট্টি মোড়ে 3 তলায় পাঞ্জেগানা নামাজের ঘর, তার নিচেই দক্ষিণাকালী মন্দিরের শুভার্থী সংঘ ক্লাবে ও মুন্সিবাজার দুর্গা মন্দিরে হচ্ছে দুর্গাপূজা। ঐতিহ্যবাহী মাই সাহেবা মসজিদ থেকে 100 গজ দূরেই ধুমধামে আর চোখ ধাঁধানো বাহারি আলোকসজ্জায় চলছে প্রাচীন মদন মোহন মন্দিরে প্রগতির সংঘের পূজা। SR অফিস মসজিদ থেকে 100 গজের মধ্যে রঘুনাথ জিওর মন্দির সহ শহরের আরও কয়েকটি স্থানে একই পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সোনালী আঁশ পাট দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলেছেন নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। ব্যতিক্রমী এই শিল্পকর্ম দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ভক্ত ও দর্শনার্থীরা। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ধানের পর এবার সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বজিৎ পাল। নাটোর শহরের লালবাজারের বাসিন্দা বিশ্বজিৎ পাল বংশ পরম্পরায় প্রতি বছর তৈরি করে আসছেন প্রতিমা।
তবে প্রতিমা তৈরিতে তার ব্যতিক্রমী প্রয়াস নজর কাটছে সবার। শহরের কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপের জন্য এবার দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও সিংহসহ সব প্রতিমাই তৈরি করেছেন পাট দিয়ে। প্রায় 20 কেজি পাটের আঁশ ব্যবহার করেছেন বিশ্বজিৎ। এই কাজটা আমার হচ্ছে বংশীয় পরম্পরা, আর এই কাজটা আমার খুব ভালো লাগে। পারিশ্রমিক যেটাই পাই তারপরে নতুনত্ব কিছু করার চেষ্টা করি। আমি প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি এই বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। পাটের আঁশের বুননে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় নান্দনিক এসব প্রতিমা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থী ও ভক্তরা। পাটের তৈরি দুর্গা প্রতিমা তৈরি করেছে, আমরা সবাই দেখতে আসছি, আমাদের খুব ভালো লাগছে। এবার আকর্ষণটা একটু আলাদা রকম, যেহেতু ভিড়ও দেখতে পাচ্ছেন যে ভালোই হচ্ছে। পূজার অংশগ্রহণ করেছি রবি সুতম সঙ্গে, অনেক সুন্দর পূজা হয়। এবারে প্রতিমাটা অনেক ভালো লাগছে, আমরা খুব খুশি, আমরা এখানে খুব আনন্দ ফুর্তি করি। প্রতি বছরই এমন ব্যতিক্রমী পূজা আয়োজনের লক্ষ্য থাকে রবি সুতম সংঘের। গত বছরও এই মণ্ডপে স্থাপন করা হয়েছিল আলোড়ন সৃষ্টি করা বিশ্বজিৎ পালের 50 কেজি ধান দিয়ে তৈরি প্রতিমা। এবছর জেলায় 368টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, বিভিন্ন উপজেলায় গিয়েছি। আমাদের নাটোর জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের পূজা সম্পন্ন হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে তা দেবী দুর্গার প্রতিমায় ফুটিয়ে তোলার চেষ্টাকে সাধুবাদ জানালেন চারুশিল্পীরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পার্শ্ববর্তী দেশ পরিকল্পনা মাফিক পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাগড়া আদি সার্বজনীন দুর্গা মন্দিরে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে, এজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে সাভারের রাজফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে এই অবরোধ করে তারা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েকশো যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় ব্যাপক যানজট। স্থানীয়রা জানায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় গত কয়েক মাস ধরে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উঠেছে অনেক বাড়িঘরে, বন্ধ হয়ে গেছে চলাচলের রাস্তা। মাগুরা সদরের বালিয়াডাঙ্গা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি হওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছে। এ সময় 30টি ঘর বাড়িও ভাঙচুর করা হয়। মঙ্গলবার বিকেলে এই সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে বুধবার সকাল পর্যন্ত চলে। পরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। আজ ও আগামীকাল দুর্গাপূজার কারণে সরকারি ছুটি থাকলেও বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ছুটি বাতিল হওয়ার সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার তৌফিকুর রহমান একথা জানান। তবে এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে কাস্টমস কর্মকর্তারা পত্রের মাধ্যমে ছুটির দিনে কাস্টমস ও বন্দর খোলা রাখার কার্যক্রম চালু থাকার কথা জানিয়েছেন। 2 থেকে 1 দিন আগে তথ্যটা জানালে কাস্টমসে ব্যবসায়ীদের উপস্থিতি থাকতো এবং সরকারের রাজস্ব আদায় হতো। কুমিল্লায় বিজিবির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে প্রায় 1.5 কোটি টাকা ভারতীয় বাজি উদ্ধার করা হয়েছে। গতরাতে সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে 4,54,400 পিস বিভিন্ন প্রকারের বাজি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাটে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেশি দামে। এতে অস্বস্তিতে পড়েছেন মধ্যবিত্ত সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।
শীতের সবজির সরবরাহ শুরু হলে দাম কমে আসবে বলে জানান তারা। বর্তমানে জেলার বিভিন্ন হাট বাজারে বেগুন কেজি প্রতি 100, পটল 60 টাকা, করলা 100 টাকা, বরবটি 100, কচুরমুখী 40, কাঁকরোল 60 ও কাঁচামরিচ 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজার সহনশীল পর্যায়ে রাখতে প্রশাসনের কঠোর মনিটরিং চান সাধারণ ক্রেতারা। কুমিল্লায় এএফসি হেলথ হাসপাতাল পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে হাসপাতালের সাথে জড়িতরা। সকালে কুমিল্লা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালটি যখন নানা অব্যবস্থাপনার কারণে বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তা পুনরায় চালু করতে তারা প্রায় 3 কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু এখন মালিক কর্তৃপক্ষ চুক্তি হওয়া পক্ষের সাথে প্রতারণা করে নতুন করে অন্যদের কাছ থেকে টাকা নিচ্ছে। এতে 23 জন বিনিয়োগকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিনিয়োগকারীদের মধ্যে পরিচালক খায়রুন্নেসা, হাবিবুর রহমান ও মামুনুর রশিদ রিপন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুরের বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় শুভেচ্ছা বিতরণ করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলার 12টি ইউনিয়ন ও পৌরসভার পূজা কমিটির হাতে শুভেচ্ছা বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে বরিশালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রাইহান কাউসার। উদ্বোধনী খেলায় মেহেন্দিগঞ্জ উপজেলা দল বাকেরগঞ্জ উপজেলা দলকে 2-1 গোলে হারায়। খেলায় চ্যাম্পিয়ন দলকে 1 লাখ টাকা ও রানার্স আপ দলকে 50,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। জেলার 10টি উপজেলা ও সিটি কর্পোরেশন সহ মোট 11টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। একজন, দুইজন, তিনজনকে কাটিয়ে আজকের অনুষ্ঠানে সম্মান করেছেন যে এক নম্বরে থাকবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।